ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়াটা বেশ সাকসেসফুল হয়েছে, কারণ এখানে নেটফ্লিক্সের যে প্রিমিয়ারটা হয় তার স্ট্যাট সামনে এসে গেছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ওভারঅল এখানে 4.9 মিলিয়ন বা বলতে পারো প্রায় 5 মিলিয়ন ভিউয়ার্স এখানে গেইন করেছে। আর এখানে 2.6 মিলিয়ন হাউস হোল্ড, মানে হাউস হোল্ড বলতে এখানে শুধুমাত্র আমেরিকাতেই 2.6 মিলিয়ন ভিউ পেয়েছে। আর বাকি যে সমস্ত ভিউয়ারশিপ এসছে সেগুলো হচ্ছে আমেরিকার বাইরে, মানে ওই ইউকেতে, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা তোমরা বলতে পারো। আর এর ফলে ডাব্লিউডাব্লিউ রটা টুইটারের ওপরে 14 ঘন্টা পর্যন্ত 1 নম্বরে ট্রেন্ড করছিল। আর তাছাড়া আরও একটা বড় জিনিস হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপরে 223 মিলিয়ন ভিউ পেয়েছে একদিনের মধ্যে। তো বুঝতেই পারছো ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর শিফট করাটা একটা অনেক বড় সাকসেসার হয়ে দাঁড়িয়েছে। আর ব্যাকস্টেজ থেকে লোগান পলের সাথে আন্ডারটেকারের একটা ফটো ভাইরাল হয়। এখানে দেখতে পাচ্ছি যে লোগান পল আন্ডারটেকারকে কিছু একটা দেখাচ্ছে তার মোবাইলে। তো লোগান পলকে যখন জিজ্ঞেস করা হয় যে সে আন্ডারটেকারকে কী এমন দেখাচ্ছিল, তাদের মধ্যে কি ভবিষ্যতে আমরা কিছু দেখতে পাবো, তো এখানে লোগান পল বলে যে না এমন কিছু নয়, এখানে আমি আন্ডারটেকারকে আমার যে বাচ্চা মেয়ে সবে মাত্র জন্মেছে তার ফটো দেখাচ্ছিলাম, এটাই আন্ডারটেকারকে আমি দেখাচ্ছিলাম, তো এরকম সেরকম কিছু নয়। আর তাছাড়া আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে ব্যাকস্টেজ থেকে, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে রক কিছু কথা বলছিল। আর তারপরে ড্রু ম্যাকিন্টায়ার এখানে রকের কানে কানে কিছু বলে। তো এইটা নিয়ে অনেকে বলছে যে ড্রু ম্যাকিন্টায়ার হয়তো রকের টিম জয়েন করবে, এদের মধ্যে ফিউচারে কিছু হবে। কিন্তু ভিডিওটা আমিও দেখেছি, ভিডিওতে কী ছিল যে অনেকদিন পর রক আর ড্রু ম্যাকিন্টায়ার একসাথে দেখা হয়েছে, তো দুজনে বেশ কয়েকটা ভালো ভালো কথা বলছে, মোমেন্ট শেয়ার করছে। আর ড্রু ম্যাকিন্টায়ার রককে বলে যে এখন তো নেটফ্লিক্সে আছি, তাহলে তো গালাগালি পুরোপুরি এলেও আমরা গালাগালি দিতে পারি। আর এই কথাটা বলার পর হাসতে হাসতে রক আর ড্রু ম্যাকিন্টায়ার মিলে 3-4টে গালাগালিও দিয়ে দেয়। তো সেটা সেন্সার করা হয়নি, কারণ সব তো নেটফ্লিক্সের উপর রয়েছে। তো তারা এখানে হাসি মজা করছিল, একটু কথা বলার ফ্রিডম পেয়েছিল বলে। তারপর ড্রু ম্যাকিন্টায়ার রকের কানে কানে কিছু বলে। তো এটা নিয়ে অতটাও মাথা ব্যথা কিছু নেই, ডাব্লিউডাব্লিউ যদি চায় তো এটাকে পরে স্টোরি লাইনে ইউজ করতে পারে। তবে এখানে আপাতত দেখে মনে হচ্ছে এটা শুধুমাত্র মজা করছিল, অনেকদিন পর দেখা হয়েছে তাই গল্প করছিল। এবারে এইখান থেকে যদি ডাব্লিউডাব্লিউ কোনো রকম স্টোরি লাইন অ্যাঙ্গেল বানিয়ে এটাকে ইউজ করতে পারে তাহলে তো খুবই ভালো হয়। আর ডাব্লিউডাব্লিউ জানুয়ারি মাসের 25 তারিখে যে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট হতে চলেছে রয়্যাল রাম্বলের, বলতে পারো ঠিক কিছুদিন আগে, সেখানে পোস্টার অফিসিয়াল রিলিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তার অফিসিয়াল পোস্টার। আর এখানে আমাদের মেন ইভেন্ট জেউসোকে পোস্টার বয় বানানো হয়েছে। তো মনে হচ্ছে এইখানে আমরা জেউসোর একটা বড় হয়তো ম্যাচ দেখতে পাবো। আর এবার তোমাদেরকে একটা মজাদার জিনিস দেখায়, সেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে এই যে র নেটফ্লিক্সের প্রিমিয়ার হলো, এখানে একদম শুরুতেই আমরা রোমান ভার্সেস সোলোর ম্যাচটা দেখতে পাই। তো ম্যাচের একটা মোমেন্টে সোলো সিকোবা রিংয়ের তলা থেকে চেয়ার বার করে। আর চেয়ার বার করার সময় যে রিংয়ের ধারে যে কাপড়টা ছিল এটা একটু বেশি সরিয়ে দেয়। আর তার ফলে আমরা একটা জিনিস দেখতে পাই, মানে এটা টিভিতে তো দেখানো হয়নি, ক্যামেরা অ্যাঙ্গেল এমনটা ছিল, কিন্তু রিং সাইডে যে সমস্ত ফ্যান্সরা বসেছিল তাদের মধ্যে একজন ফ্যান এটা তাদের মোবাইল দিয়ে এটা ভিডিও বানিয়ে নেয়। এখানে দেখতে পাচ্ছি যে রিংয়ের তলায় একটা টিভি রয়েছে, সেই টিভিতে একদম লাইভ টেলিকাস্ট চলছে যে রিংয়ের ওপরে কি চলছে। আর তোমরা ঠিক তার এর পরের ফটোতে দেখতে পাচ্ছ যে ওই টিভির সামনে একটা কিন্তু লোকও রয়েছে, মানে রিংয়ের তলায় একটা লোক বসে কিন্তু সব কিছু দেখছে। সেটা কে সেটা তো আমরা জানি না, হয়তো ডাব্লিউডাব্লিউর কোনো কর্মী হবে, কারণ আমরা এমন কিছু তো দেখতে পাইনি যে এমন কোনো স্পট তো পুরো মানডে নাইট রতে দেখতে পাইনি যে আন্ডারটেকার রিংয়ের তলা থেকে বেরোবে বা অন্য কোনো সুপারস্টার রিংয়ের তলা থেকে বেরোবে। তো সম্ভবত এটা কোনো একটা কর্মীই ছিল, হয়তো ওই এটা এমনটা হতে পারে যে চেয়ার টেবিল বার করার সময় এই হয়তো চেয়ার টেবিল এগিয়ে দিচ্ছিল সুপারস্টারদের, আর এই টিভিতে দেখছিল যে কি চলছে ওপরে। তো এইরকম হেল্প করার জন্য অনেক লোকই, মানে অনেক লোক তো নয়, একটা দুটো লোক এরকম রিংয়ের তলাতে থাকে যে সুপারস্টারদের জিনিসপত্র খুঁজে দিতে বা হাতের সামনে পৌঁছে দিতে সাহায্য করে। তো এইটা আজকের শুধুমাত্র কথায় শুনেছিলাম, কিন্তু আজকের একটা ক্যামেরাতে ধরাও পড়লো। আর এরপরের নিউজটা রয়েছে আমাদের জেফ হার্ডিকে নিয়ে। জেফ হার্ডি এখন তো আপাতত টিএনএতে রয়েছে। তো জেফ হার্ডি এখানে তার রিটায়ারমেন্ট নিয়ে একটা কথা বলে, সে সম্ভবত বলছে যে সে কবে রিটায়ার হতে পারে। তো এখানে সে কোনো নির্দিষ্ট ডেট বলেনি, সে এটা বলছে যে আমার রিটায়ারমেন্টের কোনো নির্দিষ্ট ডেট নেই, আমার শরীর যতদিন সঙ্গ দেবে আমি ততদিন রেসলিং করব, মানে কোনো রকম ঠিক ঠিকানা নেই। এটা হতে পারে সে তার শরীর 10 বছর পর্যন্ত আরও চলে গেল, সে 10 বছর রেসলিং করলো, বা কালকারি তার শরীর জবাব দিয়ে দিল আর কালকারি সে রিটায়ার হয়ে গেল। তো সে কোনো নির্দিষ্ট ডেট দেখছে না, তার যতদিন সে পারবে, তার শরীর যতদিন তার সঙ্গ দেবে সে ততদিনই রেসলিং করবে। তো এইটা হচ্ছে জেফ হার্ডির তার রিটায়ারমেন্ট প্ল্যান। তাছাড়া জেফ হার্ডি রিসেন্ট টাইমে তার বেশ কয়েকটা ইন্টারভিউতে এটাও বলেছে যে সে ডাব্লিউডাব্লিউতে একটা শেষ রান দিতে চায়, আর ডাব্লিউডাব্লিউতে সে একদিন রিটার্নও করবে, মানে আমরা হার্ডি বয়েসকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। তো সেই দিন কবে আসবে সেটাই দেখতে হবে, কারণ জেফ হার্ডি তো জানো একটু নেশা বেশা করে, ড্রাগস নেয়, তারপরে মদ খায়, মদ খেয়ে গাড়ি চালায়। এই নিয়ে জেফ হার্ডির তো অনেক অসুবিধা রয়েছে, সে একেবারে ড্রাগ এডিক্টেড।
তো সেই নিয়ে তাকে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যেতে হয় এই কারণে, কারণ ডাব্লিউডাব্লিউতে এইসব একদমই টলারেট করে না। কিন্তু এখন জেফ হার্ডি আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে, তো এখন একটু সিচুয়েশন ঠিকঠাক লাগছে, তো আমরা তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পেলেও পেতে পারি। আর এরপর আরেকটা বড় নিউজ হচ্ছে যে তোমরা যাকে মালাকাই ব্ল্যাক বা যাকে তোমরা অ্যালিস্টার ব্ল্যাক নামে চেনো, সে তো এখন এইডাব্লিউতে রয়েছে, কিন্তু এমনটা নিউজ আসছে যে অ্যালিস্টার ব্ল্যাক ডাব্লিউডাব্লিউ মানে এইডাব্লিউর সাথে সমস্ত কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে আর সে এইডাব্লিউ ছাড়তে চলেছে। তার এইডাব্লিউতে ভালো লাগছে না, সে আর কোনো কন্ট্রাক্ট রিনিউ করেনি। তো আমরা সম্ভবত মালাকাই ব্ল্যাককে ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করতে দেখতে পেতে পারি, কারণ এটা ট্রিপল এইচের খুবই ফেভারিট একজন রেসলার আর তাকে তো সবাই পছন্দ করে। আমারও অ্যাকচুয়ালি আমারও অ্যালিস্টার ব্ল্যাককে খুবই ভালো লাগতো, কিন্তু আচমকাই সেই ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে যায়, যেটা শুনে আমিও খুব শক হয়েছিলাম। তো এইডাব্লিউর সাথে সমস্ত কিছু শেষ করে সে এখন হয়তো অন্য কোনো কোম্পানিতে যেতে পারে, এমনটা নিউজ এসছে। তো এবারে দেখা যাক কতদিনের মধ্যে আমরা অ্যালিস্টার ব্ল্যাককে এইডাব্লিউ ছাড়তে দেখতে পাই। আমরা বেশ কিছু সময় আগে, মানে বেশ কয়েক মাস বলতে পারো 5-6 মাস আগে এমনটা শুনেছিলাম যে পেন্টাগন এইডাব্লিউ ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসবে, আর ফাইনালি পেন্টাগন তো ডাব্লিউডাব্লিউতে চলেই এসেছে, মাত্র কাল পরের সপ্তাহে আমরা তাকে দেখতে পেয়ে যাব। আর এখন অ্যালিস্টার ব্ল্যাককে নিউজ এসে গেছে, তো আমরা অ্যালিস্টার ব্ল্যাককেও কিছু সময় পর দেখতে পেয়েই যাব। তো এবার দেখতে হবে যে আমাদের অপেক্ষাটা কতটা লম্বা হয় আর কতদিন পর আমরা তাকে দেখতে পাই, কিন্তু মনে হচ্ছে টাইম একটু লাগবে, কারণ এইডাব্লিউ থেকে হঠাৎ করে বেরিয়েই তো সেই ডাব্লিউডাব্লিউ জয়েন করতে পারবে না, তাকে 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, তো সেটাও একটা টার্ম রয়েছে এখানে। আর রয়্যাল ব্যাকস্টেজ থেকে আমরা R-Truth আর ফাইনাল বস রকেরও একটা ভালো মোমেন্ট দেখতে পাই, এখানে তারা দুজনই ফটোশ্যুট করছে। আর এখানে R-Truth বলছে যখন আমি ছোট ছিলাম তখন আমি জন সিনা ছিল আমার চাইল্ডহুড হিরো, আমি তাকে তার রেসলিং দেখে বড় হয়েছি, আর ফাইনালি আজকে আমি ফাইনাল বসের সাথে দেখা করার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আর ফাইনাল বস রকের সাথে তো আমার রাইভালরি অনেক পুরনো, আমরা একসাথে অনেক ম্যাচ লড়েছি। তো আর দেখতে আজব লাগছে R-Truth ক্যারেক্টারটা এরকম, সে সবসময় এরকম মজা করতে থাকে। জন সিনা হচ্ছে তার চাইল্ডহুড হিরো, কিন্তু এখানে R-Truth বয়সই হচ্ছে জন সিনার থেকে বেশি, আর R-Truth নিজে নাকি ছোটবেলায় জন সিনার ম্যাচেস দেখে বড় হয়েছে। তো বুঝতেই পারছো R-Truth ভাই কতটা ফানি, আর এরকম করেই প্রত্যেকজনের সাথে মজা করে বেড়ায়। আর রকও দেখতে পাচ্ছি এখানে খুবই এনজয় করছে তার এই মোমেন্টটা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে R-Truth আর আমাদের ফাইনাল বস দা রকের দুজনেরই বয়স কিন্তু সমান, দুজনেরই বয়স হচ্ছে 52 বছর। আর এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টিফনি স্ট্র্যাটন আর তার বয়ফ্রেন্ড লুডরিক কাইজার এখানে রয়ের নেটফ্লিক্সের প্রিমিয়ারের রেড কার্পেটের উপর দাঁড়িয়ে রয়েছে। রেড কার্পেট যেটা খুবই সম্মানীয় একটা জিনিস। আর এখানে লুডরিক কাইজার তো বুঝতেই পারছি যে টিফনি স্ট্র্যাটনের বয়ফ্রেন্ড, সেই জন্যই দাঁড়ানোর সুযোগ পেয়েছে, না হলে ভাই একে কেই বা পাত্তা দেয়। তো লুডরিক কাইজারকে দেখে তো ভাই আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি, মানে লুডরিক কাইজারের গার্লফ্রেন্ড নাকি টিফনি স্ট্র্যাটন, এইসবও নিজের চোখে দেখতে হচ্ছে। তো ভাই কি আর বলবো, কিছু বলার নেই, শুধুমাত্র একটাই কথা বলবো যে ভগবান লুডরিক কাইজারকে টিফনি স্ট্র্যাটনের মতো গার্লফ্রেন্ড দেয়, সেই ভগবান আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা তো করেই দেবে, কম করে সিঙ্গেল মরতে হবে না। তো দেখা যাক কপালে কি আছে। আর বেশ কিছু সময় আগে মার্ভেলের একটা সিনেমা আসছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সেখানে আমরা ট্রেলারেতে সেথ রলিন্সকে দেখতে পেয়েছিলাম, এটা দেখতে পাচ্ছ, এটা এই যে সোলজারটা রয়েছে এ তো সেথ রলিন্সই, কিন্তু সেথ রলিন্স বলছে যে না আমি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে নেই, আমি ওই সিনেমাতে নেই। তো এইরকম তো একটা সময় আমাদের স্পাইডারম্যান অ্যান্ড্রু গারফিল্ড আর টোবি ম্যাগুয়ারও বলেছিল যে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমতে থাকবো না, কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদেরকে সেখানে দেখতে পাই। তারপরে আমাদের প্রফেসর এক্স মানে চার্লস জেভিয়ার, সেও বলেছিল যে আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসে থাকবো না, কিন্তু আমরা সেখানেও তাকে দেখতে পেয়েছি। তো এরকম সবাই বলে থাকে যাতে স্পয়েল না হয়ে যায় আগে থেকে, তো সেথ রলিন্স এরকমই কিছু একটা করছে। সেথ রলিন্সকে ট্রেলারে যখন দেখতে পেয়েছি তখন ডেফিনেটলি আমরা সিনেমাতেও দেখতে পাবো, কিন্তু আবার অপরদিকে এখানে একটা নিউজ আসছে যে সেথ রলিন্সের যে সিনটা ছিল সেটা নাকি ওই সিনেমা থেকে কাট করে দেওয়া হয়েছে। আর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের যে শুটিং হচ্ছে, সেই শুটিংয়ের সেটে আমরা সেথ রলিন্সকে দেখতে পাচ্ছি। তো এখন আদৌ আমরা তাকে দেখতে পাবো কি পাবো না বলা মুশকিল, কারণ কেউ বলছে যে তাকে সিনেমা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আবার আমরা তাকে ট্রেলারেতে দেখতে পাচ্ছি। তো যতদিন না সেই সিনেমাটা রিলিজ হচ্ছে ততদিন তো আমরা বুঝতে পারবো না যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, আদৌ সেথ রলিন্স সেই সিনেমাতে আছে নাকি নেই। আর এটা তো তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো যে এখানে আমরা রক আর রোমান রেন্সের সাইন করা কার্ড দেখতে পাচ্ছি, আর এটা এই প্রথমবার আমরা কোনো একটা কার্ডের ওপরে রক আর রোমান রেন্সের দুজনেরই সাইন দেখতে পাচ্ছি। আর এটা একটা লাকি ফ্যানকে দেওয়া হবে, কোনো একটা কিছুতে একটা ডাব্লিউডাব্লিউ অর্গানাইজ করেছে যার মধ্যে কোনো একজন লাকি ফ্যানকে এই কার্ডটা দেওয়া হবে।
তো এইটা একটা অনেক বড় জিনিস, যে পাবে তার তো একেবারে হয়ে যাবে। রক আর রোমান রেন্সে সাইন করা একটা কার্ড পাওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার, আর এটা যে পাবে তার তো ভাই বলতেই হবে যে সে খুবই লাকি। আর এবার কথা বলা যাক একটা অনেক বড় বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমরা সম্ভবত সেথ রলিন্সের হিল টার্ন দেখতে পাবো, আর সেটা প্রায় কনফার্ম হয়ে যাচ্ছে। আর কি হয় যে সেথ রলিন্সকে তো আমরা দেখতে পেলাম যে এখানে সিএম পাঙ্ক তাকে পুরোপুরি ক্লিনভাবে হারিয়ে দিল। এবারে রেসলমেনিয়াতে তো এদের মধ্যে ম্যাচ হওয়াটা একটু মুশকিল লাগছে, কিন্তু আনটিল যদি এমনটা হয় যে সেথ রলিন্সের এখানে হিল টার্ন হয়ে যায় আর সেথ রলিন্স সিএম পাঙ্কের ওপর আবার অ্যাটাক করে দেয়, আর তার ফলে সিএম পাঙ্ক আবার রেসলমেনিয়াতে গিয়ে আমরা সেথ রলিন্স আর সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ দেখতে পাই, এরকম একটা চান্স রয়েছে। কারণ সেথ রলিন্স যদি ফেস থাকে তাহলে তো সে সিএম পাঙ্কে ম্যাচের ডিমান্ড করলেও সেরকম কিছু একটা ইম্প্যাক্ট পড়বে না, কারণ সিএম পাঙ্ক সেথ রলিন্সকে ক্লিনভাবে হারিয়েছে। এবার যদি সেথ রলিন্সের হিল টার্ন হয় আর সে সিএম পাঙ্কের ওপর জোরদার অ্যাটাক করে যেমনটা ড্রু ম্যাকিন্টায়ার করেছিল, তাহলেই একমাত্র রেসলমেনিয়াতে আবার সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটা হতে পারে। এটা একটা কারণ হয়ে গেল। এবার সেথ রলিন্সের হিল টার্ন কেন হবে তার একটা অনেক বড় টিজ আমরা দেখতে পেয়েছি। সেথ রলিন্স রিসেন্ট টাইমে তার একটা ইন্টারভিউতে বলেছে, মানে র হয়ে যাওয়ার পর তার বেশ কয়েকটা ইন্টারভিউ হয়, সেখানে সে সিএম পাঙ্কে নিয়ে খুবই বাজেভাবে নিন্দে করে। মানে নিন্দে কি বলবো, এটা একদম সত্যি কথা। সিএম পাঙ্কের ব্যাপারে তো আমরা সকলেই জানি সে কীরকম মানুষ, তো সিএম পাঙ্কের ব্যাপারে অনেক বেশ লম্বা চড়া ভাষণ দেয়। মেন কথা হচ্ছে যে এখানে সেথ রলিন্স বলতে চাইছে যে সিএম পাঙ্ক খুবই সেলফিশ, সে খুবই স্বার্থপর, তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, আর সে যে কোম্পানিতে যায় সেখানে গিয়ে এরকম করে, সে কোম্পানির কথা একদমই ভাবে না, সে শুধুমাত্র নিজের পকেট ভরতে ব্যস্ত। সিএম পাঙ্ক খালি অতিরিক্ত টাকা চায়, তার কাছে টাকাটাই সব, কোম্পানির সম্মান কোম্পানির ভ্যালু তার কাছে কিছু ম্যাটার করে না। সে বেশি বেশি টাকা তো নয়, আর উপরন্তু সে কোম্পানিতে ভালো ভালো বুকিং না পেলে, সে তার মনোগত বুকিং না পেলে সে কন্ট্রোভার্সি করে, ঝামেলা করে, আর শেষ পর্যন্ত সেই কোম্পানি ছেড়ে চলে যায়। এমনটা ডাব্লিউডাব্লিউর সাথে হয়। আর তারপর সেথ রলিন্স সেখানে AEW কোম্পানির কথা উল্লেখ করে যে AEW কোম্পানি তাকে অনেক টাকা দিয়েছিল তাদের কোম্পানিতে আসার জন্য, কিন্তু সে সেখানে গিয়ে কী করলো, তার মনোগত হলো না, সে দাদাগিরি দেখাচ্ছিল, কিন্তু সবাই সেটা পছন্দ করেনি, সে দাদাগিরি দেখাতে পারেনি, তাই সে সেখানে ঝামেলা করে সেখান থেকে বেরিয়ে যায়। তো সে খুবই স্বার্থপর, সে কোম্পানির প্রেস্টিজের কথা ভাবে না, সে শুধুমাত্র নিজের কথা ভাবে, আর এরকম একটা ফালতু মানুষকে আমি একদমই পছন্দ করি না। এছাড়া ইউএফসিতে গিয়ে তার কি হাল হয়েছিল সে তো বলার আর অপেক্ষা রাখে না। ওখানে ইউএফসিতে গিয়ে তো সবথেকে বেশি বদনামি হয়েছিল সিএম পাঙ্কের, মানে সিএম পাঙ্ক ভেবেছিল যে সে ব্রক লেসনার হবে, কিন্তু সে বুঝে যায় যে ব্রক লেসনার ভাই হওয়া অত সহজ নয়। তো ইউএফসিতে গিয়ে সে ভালো মতো টের পেয়েছিল সেটা। তো এখানে সেথ রলিন্স অনেক খারাপ খারাপ কথা বলে সিএম পাঙ্কের ব্যাপারে, আর কথাগুলো খারাপ হলেও কিন্তু একদম সত্যি কথা। তো এইরকম ব্যবহার আমরা ড্রু ম্যাকিন্টায়ারের তরফ থেকে পেয়েছিলাম সেই আগের, যখন আমরা ড্রু ম্যাকিন্টায়ারের হিল টার্ন হওয়া শুরু করেছিল তখন, আর এমনটাই ঠিক আমরা সেথ রলিন্সের তরফ থেকে দেখতে পাচ্ছি। আর শুধুমাত্র তাই নয়, সেথ রলিন্স এখানে কোডি রোডস আর রোমান রেন্সকে নিয়েও কথা বলে। সেথ রলিন্স এখানে বলে যে যদি আমি না থাকতাম তাহলে কোডি রোডস আজকের যে জায়গায় আছে সেই জায়গায় থাকতো না, এমনকি রোমান রেন্সও যে জায়গায় আছে সেই জায়গায় থাকতো না। তো রোমানের দিকটাও একদম সত্যি, আর কোডি রোডসের দিকটা তো খুবই সত্যি, কারণ এটা আমরা রিসেন্ট টাইমে দেখতে পেয়েছি। রোমানের আর সেথ রলিন্সের তো লং টার্ম স্টোরি লাইন, ওটা অনেক লম্বা চলেছে আর এখনও চলছে, কিন্তু কোডি রোডসের তো রিসেন্ট টাইমেই হয়েছে 2024-এ। আমার তো পুরো রেসলমেনিয়ার সময় সেথ রলিন্সের অবস্থা দেখে নিজের চোখে জল এসে গেছিলো, কারণ সেথ রলিন্স একটা জোকার সেজে রয়েছিল, সে একটা চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তার কোনো ভ্যালু ছিল না, সে তার সর্বস্ব হারিয়েছিল রেসলমেনিয়াতে, সে কোডির জন্য সব কিছু উজাড় করে দিয়েছিল, সে ম্যাচ হারলো, সে তার টাইটেল হেরে গেল, সে এমনকি ইনজর্ডও হয়ে গেল, কিন্তু সে শেষ পর্যন্ত কোডি রোডসের হয়ে লড়ে গেল, সে কিন্তু কোডি রোডসের সঙ্গ ছাড়েনি। তো এইটা দেখে আমারও খুবই কষ্ট হয়েছিল, মানে সেথ রলিন্স সব কিছু স্যাক্রিফাইস করলো কিন্তু সে কিছুই পেলো না। সেথ রলিন্সের কথা ভাবে সত্যিই খুব খারাপ লাগছে, আর এখনও সে এমন তো নয় যে তার খুব ভালো বুকিং হচ্ছে, সে ম্যাচেস হারছে, তার সাথে ভালো কিছু তো হচ্ছে না। তো এইটাও সেথ রলিন্স এখানে বলে। তো সাধারণত এগুলো তো হিল সুপারস্টারই বলে থাকে, আর সেথ রলিন্সের থেকেও সেরকম একটা হিল সুপারস্টারের ভাইব আমরা দেখতে পাচ্ছি। আর সেথ রলিন্সের জন্য আজকের কোডি রোডস আর রোমান রেন্স এই জায়গায় রয়েছে, আর সিএম পাঙ্ক তো একদম দুযোগের বিষ হয়ে গেছে, সে তো কোম্পানির ক্যান্সার। তো আমরা মনে হচ্ছে বা সেথ রলিন্সের হিল টার্ন হয়তো দেখতে পাবো, আমরা কোনো একটা রয়্যাল এপিসোডে বা কোনো একটা শোতে এটা হয়তো দেখতে পেতে পারি যে সেথ রলিন্সের হিল টার্ন হয়েছে আর সে সিএম পাঙ্কের ওপর আবার অ্যাটাক করেছে, আর তারপর গিয়ে রেসলমেনিয়াতে এদের মধ্যে আমরা আরও একটা ম্যাচ দেখতে পেতে পারি।
আর তাছাড়া আমার ওপিনিয়নে যেটা বলে যে সেথ রলিন্সের হিল টার্ন হওয়াটা খুবই দরকারি, কারণ একজন ফেস হয়ে সেথ রলিন্সের সাথে কি হয়েছে সেটা তো আমরা সকলে দেখেই নিয়েছি, তার সাথে ভালো কিছু তো হচ্ছে না। হিল টার্ন একটা দরকার, তার ক্যারেক্টারের চেঞ্জ হওয়াটা খুবই জরুরি। ফেস হিসাবে তো সে শুধুমাত্র স্যাক্রিফাইসই করে যাচ্ছে, সে তার কিছু অ্যাচিভ তো হচ্ছে না। তো মনে হচ্ছে এবার ফাইনালি হিল টার্ন হবে আর ফাইনালি সেথ রলিন্সের সাথে ভালো কিছু আমরা দেখতে পেতে পারি ফিউচারে। তবে এখন শুধুমাত্র আমরা টিজ পেয়েছি, কোনো কিছু কনফার্ম নয়, কনফার্মেশন আমরা আরও কিছুদিন পর পেয়ে যাব, তো সেটার জন্য ওয়েট করা যাক। আর এরপরে নিউজটা হচ্ছে যে সম্ভবত আমরা হাল্ক হগানকে ডাব্লিউডব্লিউইতে ফিউচারে আর দেখতে হয়তো পাবো না, কারণ কী হচ্ছে সেটা তো আমরা দেখে নিয়েছি। হাল্ক হগান একজন অনেক বড় রেসিস্ট, আর তার জন্য হাল্ক হগানকে প্রচণ্ড বু করে ফ্যান্সরা তাদেরকে পছন্দ করছে না। আর ডাব্লিউডব্লিউ বুঝতে পারছে তাকে এনে কতটা বড় ভুল করেছে, খুবই নেগেটিভ রিয়াকশান পেয়েছে। আর এখানে হাল্ক হগান নিজেই বলছে যে আমি জানি না, আমি তো খুবই সারপ্রাইজ হয়েছি যে ফ্যান্সরা আমাকে এত বু করছে কেন, আর আমি খুব শক পেয়েছি। মানে হাল্ক হগান এটা ভেবেছে যে আমেরিকার বাকি লোকরাও তার মতোই রেসিস্ট, সে সবসময় রেসিজম ছড়িয়ে বেড়ায়। তো এটা হাল্ক হগানের হয়তো বয়স হয়ে গেছে, সেই জন্য সে এটা ভেবেছিল। তবে এখন ডাব্লিউডব্লিউইর এমনটা নিউজ আসছে যে ডাব্লিউডব্লিউ ফিউচারে হাল্ক হগানকে তাদের টেলিভিশনে নিয়ে আসার থেকে একটু বিরত থাকবে, আমরা তাকে হয়তো আর টেলিভিশনে দেখতে পাবো না, কারণ যাকে ফ্যান্সরা এত বেশি হেট করছে তাকে যদি শোতে নিয়ে আসা হয় তাহলে নেগেটিভ পাবলিসিটি হবে, নেগেটিভ রিয়াকশন পাবে, তো সেটা ডাব্লিউডব্লিউ চায় না। তো এক প্রকার বলতে পারো কিছু সময়ের জন্য আমরা হাল্ক হগানকে ব্যান হতেই দেখতে পাচ্ছি। আর রেসিজম তো কালো চামড়ার মানুষদের এগেনস্টে, কালো চামড়া সাদা চামড়ার মানুষের ভেদভাব। তো এখানে একজন কালো চামড়ার বড় সুপারস্টারই মানে ডাব্লিউডব্লিউর একজন বড় লেজেন্ড মার্ক হেনরি এখানে হাল্ক হগানের মানে হাল্ক হগানকে নিয়ে কথা বলে, যে সে তো অনেক কিছুই বলেছে, কিন্তু মেন কথা হচ্ছে যে এখানে মার্ক হেনরি বলতে চাইছে যে হাল্ক হগান কখনো শুধরলো না, সে রেসিস্ট তো একজন বটেই, সে রেসিজম চারিদিকে ছড়িয়েছে, কিন্তু সে এটার জন্য কখনো এটা ঠিক করার চেষ্টা করেনি, মানে কোনো রকম অ্যাপোলোজাইজ নেই। সে সোশ্যাল মিডিয়াতে দেখছে এত বেশি হিট হচ্ছে ফ্যানদের তরফ থেকে, কিন্তু সে এটা ঠিক করার কোনো রকমের চেষ্টা করেনি, সে কোনো অ্যাপোয়ার্ডই করেনি, সে রেসিস্ট ছিল, রেসিস্টই থেকে গেছে। তো এটা তো একটা অনেক বড় প্রবলেম, আর এটার কারণেই হয়তো ভবিষ্যতে আমরা হাল্ক হগানকে দেখতে পাবো না ডাব্লিউডব্লিউতে। তো এমনিতেও তো আমরা তাকে দেখতে পেতাম না, 5-6 বছর একবার দেখতে পেতাম, এখন সেটাও আর হবে না। তো ডাব্লিউডব্লিউ এখন হাল্ক হগানকে যতটা পারে এড়িয়েই চলবে। হাল্ক হগান বহু বছর আগে এককালে ডাব্লিউডব্লিউতে ব্যান হয়ে গেছিল, আর এখন মনে হচ্ছে সে আবার ডাব্লিউডব্লিউ থেকে ব্যান হতে চলেছে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউ এর পরে একটা নিউজ ভিডিওতে।